হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানার উপর শুইয়া পড়িল, তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। কলহ করিয়া অবধি সাবিত্রীর মন ভালো ছিল না। সতীশ তাহাকে কটূক্তি করিলেও ফিরাইয়া বলা যে তাহার উচিত হয় নাই, এই অনুতাপ তাহাকে সমস্ত দুপুরবেলাটা ক্লেশ দিয়াছিল। তাই সন্ধ্যার পরে কোনো এক সময় নিভৃতে ক্ষমা ভিক্ষা করিয়া লইবার আশায় অপেক্ষা করিতে করিতে যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, তখন তাহার আশা আশঙ্কায় পরিণত হইতে লাগিল। সে জানিত এ কলিকাতায় বিপিন ভিন্ন সতীশের যাইবার স্থান নাই, তাই সর্বাগ্রেই ভয় হইল পাছে সে সেই দলেই মিশিয়া থাকে। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, সতীশ আসিল না। আর কোথাও যাইবার কথা মনে করিতে না পারিয়া সংশয় যখন বিশ্বাসে দৃঢ় হইয়া উঠিল, তখন প্রতীক্ষা করাও তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। বস্তুত তাহার ঘৃণাবোধ হইতে লাগিল যে ক্ষমা চাহিবার জন্য সে এমন লোকেরও পথ চাহিয়া আছে। তাই বেহারিকে বসিতে বলিয়া সাবিত্রী অনেক রাত্রে ঘরে ফিরিয়া গেল। ঘরে গিয়া বিছানায় পড়িয়া রহিল। চোখে ঘুম আসিল না। সমস্ত দেহটা কি এক অদ্ভুত অস্বস্তিতে প্রভাতের জন্য ছটফট করিতে লাগিল। ঘরের ছোট টাইম পিসটিতে সবকটা বাজিয়া গেল। সে জাগিয়া থাকিয়া শুনিল এবং প্রভাতের জন্য আর অপেক্ষা করিতে না পারিয়া ভোর থাকিতেই উঠিয়া পড়িয়া কাপড় ছাড়িয়া চোখে মুখে জল দিয়া বাহির হইয়া পড়িল। পথ দিয়া যখন মারোয়ারি রমণীরা দল বাঁধিয়া গান গাহিয়া গঙ্গা স্নানে চলিয়াছিল, সেই দিকে মুখ করিয়া সাবিত্রী যেই বলিল, মা গঙ্গা, গিয়ে যেন সব ভালো দেখি, তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিয়া তপ্ত অশ্রুতে দুই চোখ ভরিয়া উঠিল এবং এই কল্পিত আশঙ্কায় সমস্ত মন পরিপূর্ণ করিয়া সে পথ দিয়া দ্রুত পদে হাঁটিতে হাঁটিতে সহস্রবার মনে মনে উচ্চারণ করিতে লাগিল, ভালো থাক, যা ইচ্ছে করুক, কিন্তু ভালো থাক। বাসায় পৌঁছিয়া ডাকাডাকির পরে বেহারি দরজা খুলিয়া দিয়াই সংবাদ দিল, সতীশবাবু অনেক রাত্রে আসিয়াছিলেন এবং কোথা হইতে খাইয়া আসিয়াছিলেন। এ সংবাদ যে প্রথমেই দেওয়া প্রয়োজন, এই বৃদ্ধের তাহা অজ্ঞাত ছিল না। সাবিত্রী উপরে উঠিতেছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ললাট কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, খাননি বুঝি? না, তাহার খাবার তো ঢাকা পড়ে রয়েছে। সাবিত্রী শুধু একটা হু বলিয়া উপরে চলিয়া গেল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত মন নির্ভয় হইবা মাত্রই আবার ঈর্ষায় জ্বলিয়া উঠিল। পরদিন সকাল বেলা হইলে সতীশের ঘুম ভাঙিল এবং ঘুম ভাঙিয়াই মনে হইল সাবিত্রী। ঠিক মুহূর্তেই সমস্ত মুখ মেঘাচ্ছন্ন করিয়া সাবিত্রী আসিয়া দাঁড়াইল। তাহার মুখের পানে একবার মাত্র চাহিয়াই সতীশ মাথা হেঁট করিল। খানিক পরে সাবিত্রী বলিল, কি রান্না হবে জানতে এলুম। সতীশ কোনো দিকে না চাহিয়াই বলিল, রোজ যা হয় তাই হোক। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া যাইতে উদ্যত হইয়াই আবার দাঁড়াইল। কহিল, লেখাপড়ার মতো বাবুর কি খাওয়া দাওয়াও ভালো লাগছে না? সতীশ আস্তে আস্তে বলিল, আমি খেয়ে এসেছিলাম। সে ভয়ে মিথ্যা বলিয়া ফেলিল, কিন্তু কোথায়? এ কথাও সাবিত্রী ঘৃণায় জিজ্ঞাসা করিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আজ দুদিন ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, কিসের ভয়ে শুনি? অসুবিধা হলে আমাকে তো জবাব দিতেই পারেন। সতীশ মুখ তুলিয়া বলিল, তোমার অপরাধ। তাছাড়া আমি তো জবাব দেবার কর্তা নই। বাসা আমার একলার নয়। সাবিত্রী বলিল, একলার হলে জবাব দিতেন বোধ হয়। আচ্ছা, আমি না হয় নিজেই যাচ্ছি। সতীশ উত্তর দিল না। মৌন হইয়া রহিল দেখিয়া মনে মনে অধিকতর জ্বলিয়া উঠিয়া বলিল, আমি গেলে আপনি খুশি হন? আপনার পায়ে পড়ি সতীশবাবু, হ্যাঁ না একটা জবাব দিন। তবু সতীশ নিরুত্তর হইয়া রহিল। কারণ সাবিত্রী যে এ বাসার কতখানি তা সে জানিত এবং এমন করিয়া সে হঠাৎ চলিয়া গেলে কিছুই চাপা থাকিবে না। সমস্ত কথাটা মুখে মুখে ঘাটাঘাটি হইতে হইতে কিরূপ জঘন্য আকার ধারণ করিবে তাহাই নিশ্চয় অনুমান করিয়া সে ভয় পাইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মৃদুকণ্ঠে কহিল, আমাকে মাপ করো সাবিত্রী। যে কটা দিন আমি আছি সে কটা দিন অন্তত তুমি কোথাও যেও না। অন্য কোনো সময় হইলে সে তখনই ক্ষমা করিত, কিন্তু ইহার সম্বন্ধে নাকি অমূলক
সন্দেহ মনে মনে পোষণ করিতেছিল, তাই এই মৃদু কণ্ঠস্বরকে ছলনা কল্পনা করিয়া নির্দয় হইয়া উঠিল এবং তাহারই গলার অনুকরণ করিয়া তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, আপনি এত আড়ম্বর করে মাপ চাচ্ছেন কিসের জন্য? আমার মতো নিজ স্ত্রীলোকের আঁচল ধরে এই কি নতুন টেনেছেন যে লজ্জায় একেবারে মরে যাচ্ছেন? তার চেয়ে বাড়ি চলে যান। কলকাতায় থেকে মিথ্যে নষ্ট হবেন না। লেখাপড়া আপনার কাজ নয়। যে সতীশ উগ্র প্রকৃতিতে কাহাকেও গ্রাহ্য করিত না, কথা সহ্য করা যাহার কোনোদিন স্বভাব নয়, সে এখন এত বড় অপমানের কথাতেও নির্বাক হইয়া রহিল। অপরাধী মন তাহার অসহ্য গুরু ভারগ্রস্ত ভারবাহী জীবের মতো এমনই নিরুপায়ভাবে পথের উপরে দুমড়াইয়া পড়িয়াছিল যে সাবিত্রী এই পুনঃ পুনঃ নিষ্ঠুর আঘাতেও সে কিছুতেই মাথা তুলিয়া দাঁড়াইতে পারিল না। সাবিত্রীর কিন্তু চমক ভাঙিয়া গেল। তাহার স্পর্ধা যে ক্রোধকেও ডিঙাইয়া গেল, ইহা তাহার নিজের কানেও বাজিল। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজও সাবিত্রী সমস্ত কাজকর্মে ব্যাপৃত থাকিয়া সারাদিন উৎকণ্ঠিত হইয়া রহিল। সতীশ যদি কালকের মতো আজও রাগ করিত কিংবা একটা কথারও উত্তর করিত তো ভালো হইত, কিন্তু সে কিছুই করিল না। গম্ভীর বিষণ্ণ মুখে যথানিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল এবং ঠিক সময়ে ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল। আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল, কিন্তু কোনো রকম ছুতা করিয়াও আজ তাহার ঘরে ঢুকিতে সাহস করিল না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঘর ঝাঁট দিয়া আসিত। আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সেই গিয়া আলো জ্বালিয়া দিয়া আসিল। রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসিত। আজও বসিল এবং ঘোর কলরবে থাকিয়া থাকিয়া উত্থিত হইতে লাগিল। সামনের খোলা ছাদে কেহই ছিল না। সাবিত্রী ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। সতীশ বিছানায় চিত হইয়া পড়িয়া বোধ করি খড়ি কাটতে গুনিতেছিল। উঠিয়া বসিল। ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আপনার আহ্নিকের জায়গা করে দেব? সতীশ কোনো উত্তর করিল না। সাবিত্রী বলিল, আপনি আমাকে থাকতে বললেন, কিন্তু নিজে কি রকম কাণ্ডটি করছেন বলুন দেখি। সতীশ গম্ভীরভাবে বলিল, আমি কোনো কাণ্ডই করিনি, চুপ করে আছি মাত্র। সাবিত্রী বলিল, এই চুপ করে থাকাটাই সবচেয়ে বিশ্রী। সবাই যখন চুপ করে নেই, আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে। ওটা কি সাধ? মুহূর্তকাল স্থির থাকিয়া বলিল, ওই যে খুঁচিয়ে ঘা করার একটা কথা আছে, আপনি ঠিক তাই করছেন। দোষ নেই, অথচ দোষী সেজে বসে আছেন। এই নিয়ে 5 জন কানাকানি করবে, হাসি কৌতুক করবে। এ যদি বা আপনার বরদাস্ত হয়, আমার তো হবে না। আমাকে দেখছি তাহলে নিতান্তই যেতে হবে। সতীশ মনে মনে অস্থির হইয়া বলিল, দোষ কি কিছুই করিনি? সাবিত্রী বলিল, না, একটু তলিয়ে ভেবে দেখি, মনটা আপনি পরিষ্কার হয়ে যাবেন। আমার সম্বন্ধে আপনার মতো দোষ সাবিত্রী আর বলিতে পারিল না। ধাবমান অশ্ব অকস্মাৎ গভীর খাদের মুখে আসিয়া তাহার 2 পা অগ্রসৃত করিয়া যেভাবে প্রাণপণে রুখিয়া দাঁড়ায়, সাবিত্রী চলন্ত জিহ্বা ঠিক সেইভাবে থামিল। তাহারই আকস্মিক নিস্তব্ধতায় বিস্মিত সতীশ মুখ তুলিতেই চোখাচোখি হইল। নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল। সে যে এই কথাটাই বলিতে গিয়াছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে ওরূপ অপরাধে লজ্জার হেতু নাই। এই লজ্জাতেই তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সতীশও কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল, চুপ করুন, আপনিও বুঝুন। মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বেহারি বাবু, রান্নিকের জায়গাটা একটু শিগগিরি করে ধুয়ে দাও। আমি অনেকক্ষণ আসন নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বেহারি কি একটা কাজে এদিকে আসিতেছিল, তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেলে সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে কহিল, আপনার ব্যবহারে আজ 2 দিন যে আমি উত্তরোত্তর কীরকম অতিষ্ঠ হয়ে উঠছি, এ কি চোখে চেয়ে একবার দেখতেও পাচ্ছেন না? আশ্চর্য! তাহার এত দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার অবকাশ সতীশের ঘটিল না। তবুও তাহার ভিতরকার গ্লানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণেই ক্ষমাপ্রাপ্ত অপরাধীর ন্যায় অনুতপ্ত কণ্ঠে বলিল, কিন্তু তোমাকে কি অপমান করিনি?
সাবিত্রী অধীর হইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বোঝাবো কি করে? 100 বার বলছি, ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি। আপনি দয়া করে সুস্থ হন, এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য কাল দিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।